নমস্কার, আপনারা দেখছেন কলকাতার সংবাদ চ্যানেল। প্রথমেই নজর রাখবো 40টি তাজা সংবাদের দিকে। শুরুতেই শিরোনাম। এবার বিনামূল্যে হাঁটু হিপ প্রতিস্থাপন ও আয়ুষ্মান ভারত মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমার উদ্বোধন শুভেন্দুর। তারাপীঠ মন্দিরের সামনে হোটেলে আগুন, মৃত্যু অন্তত 7 পুণ্যার্থী শ্রাবণের পুজো দিতে গিয়েছিলেন। মিথ্যা অভিযোগ ও চরম অপমানে কেড়ে নিল প্রাণ, আশিস ব্যানার্জির অস্বাভাবিক মৃত্যুতে বিস্ফোরক মমতা। বাঁকুড়ায় সিজেপি কর্মীর বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ, বাংলায় আসছে দীপকের দল, কড়া পদক্ষেপের বার্তা নবান্নর। বিহারের লক্ষ্মীসরাইয়ের অশোক ধাম মন্দিরে পদপিষ্ট হয়ে 7 জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন পুণ্যার্থী, ছড়ালো আতঙ্ক। দুষ্কৃতীদের গ্রেপ্তার করে থানায় আনার পথে আক্রান্ত পুলিশ, গাড়ি ঘিরে হামলা ভাঙচুর উত্তপ্ত পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর। আয়ুষ্মান ভারত চালু হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই বাস্তবায়ন, রাজ্যে প্রথম উপভোক্তা বাঁকুড়ার যুবক। চিঠিতে থাকলেও খুনের সম্ভাবনা ওড়ানো যাচ্ছে না, আশিসের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলে দিলেন অগ্নিমিত্রা পাল। রাজ্যে চালু হলো আয়ুষ্মান ভারত, হবে 1950টি রোগের চিকিৎসা, হাঁটু প্রতিস্থাপন ও ওষুধের দামে 50 থেকে 80% ছাড় অমৃত ফার্মাসিতে। পুরল হেমন্ত রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক, ঝাড়খণ্ডের ছাত্র বিক্ষোভে। তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু 7 পুণ্যার্থীর, শ্রাবণীর শেষ সোমবারে পুজো দিতে এসেছিলেন। ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানি ভারতীয় সিম কার্ড পাচার, কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। 1 কোটি দিলেই খুন, অসমের মুখ্যমন্ত্রী হেমন্তকে হত্যার হুমকি দিয়ে গ্রেপ্তার 1 দর্জি, আটক 3। স্বাধীনতা দিবসের রাতে বিরসা মুন্ডা আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহিরপুরে। 100 দিনে ঠিক কি কি কাজ করেছে রাজ্য সরকার, এবার বাড়ি বাড়ি পৌঁছবে সেই বই। রক্ত প্লাজমা পাচার রুখতে এবার কড়া নিয়ম আসছে, নিজস্ব গাইডলাইন গড়া হলো 7 সদস্যের বিশেষ কমিটি। ফের বিতর্কে এনটিএ, এবার প্রশ্নপত্রের ত্রুটির জেরে বাতিল ইউজিসি নেটের 3 বিষয়ের পরীক্ষা, ঘোষণা নয়া সূচি। সজ্জন আশিস বাবুর মৃত্যু বেদনার, ব্ল্যাকমেইল করা হয়ে থাকতে পারে, ভিডিও কলে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর। নাকাশিপাড়ায় গাড়ি আটকে কংগ্রেস নেতা ও ছেলেকে গুলি করে কুপিয়ে খুন, গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত প্রধান সহ 3। আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য উপভোক্তা বাছাই কিভাবে হবে, যাদের নাম থাকবে না তারা কি করবেন জানিয়ে দিল রাজ্য। মেয়ের নাবালিকা বান্ধবীকে যৌন হেনস্থা, গণপিটুনির পর অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা। ককরোচ জনতা পার্টির কর্মীর বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ, বাঁকুড়ার ইন্দাসে বিজেপি নেতা সহ ধৃত 8। এই অপরাধের ক্ষমা নেই, বন্দে মাতারামে বাধা বিতর্কে সোনিয়াকে তোপ, শাহে থানায় দায়ের অভিযোগ। পাকিস্তানের চর মানতে নারাজ, দিনহাটা থেকে গ্রেপ্তার হওয়া 2 ধৃতের পরিবারের সদস্যরা। এবার নৈহাটি থেকে সরাসরি পৌঁছানো যাবে জোকা, চালু হলো এসি বাস। 21শে আগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির 2 খুনিকে তুলে দিচ্ছে মোদী সরকার। আরজিকর হাসপাতালের চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, মুখ্যমন্ত্রীকে নালিশ পরিবারের। নতুন সপ্তাহে দুর্যোগের ভ্রুকুটি, দক্ষিণের 7 জেলায় কমলা সতর্কতা, কলকাতায় হলুদ, কদিন থাকবে এমন আবহাওয়া। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমরা প্রতিদিন চেষ্টা করি সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর আপনাদের কাছে পৌঁছে দিতে। আমাদের এই প্রয়াস যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বার্তা দিন। এবার এক এক করে দেখে নেওয়া যাক বিস্তারিত খবর। বীরভূমের অন্যতম পর্যটন ও তীর্থকেন্দ্র তারাপীঠে ভোর রাতে বেসরকারি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে অন্তত 7 জন আবাসিকের। ঘটনায় আরো বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন, তাদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোর 4:30 নাগাদ তারাপীঠ থানার ঢিলছোড়া দূরত্বে পুকুর পাড়ে অবস্থিত বিদেশিনী নামে একটি বেসরকারি হোটেলের গ্রাউন্ড ফ্লোরে আচমকাই আগুন লাগে। গভীর রাতে অধিকাংশ
অধিকাংশ আবাসিক যখন ঘুমিয়েছিলেন সেই সময় আগুন লাগায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হোটেলের ভিতর থেকে ধোঁয়া ও আগুন বেরোতে দেখে স্থানীয়রা খবর দেন পুলিশ ও দমকলকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। শুরু হয় আগুন নেভানোর পাশাপাশি হোটেলের ভিতরে আটকে পড়া আবাসিকদের উদ্ধারের কাজ। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। এরপর হোটেলের বিভিন্ন অংশে তল্লাশি চালিয়ে দগ্ধ অবস্থায় 7 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডে গুরুতরভাবে দগ্ধ হন আরও বেশ কয়েকজন আবাসিক। তাদের দ্রুত উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে মৃত ও আহতদের মধ্যে বেশ কয়েকজন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং দিনহাটা এলাকার বাসিন্দা। ফলে খবর ছড়িয়ে পড়তেই পরিবারের সদস্যরা তারাপীঠ ও রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দেন। অনেকেই হাসপাতালে এসে স্বজনদের খোঁজ করছেন। অগ্নিকাণ্ডে আহত হোটেল আবাসিক মনমোহন মণ্ডল জানান তার মা সহ পরিবারের বেশ কয়েকজন সদস্য এই হোটেলে ছিলেন, কিন্তু আগুন লাগার পর তাদের এখনো কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ফলে পরিবারের সদস্যদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তারাপীঠ থানার পুলিশ এবং রামপুরহাট থানার পুলিশ। দমকল বাহিনী ও পুলিশের পক্ষ থেকে যৌথভাবে উদ্ধার ও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। হোটেলের ভিতরে আর কেউ আটকে রয়েছেন কিনা তা নিশ্চিত করতে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয়। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে ঠিক কী কারণে আগুন লাগলো এবং আগুন এত দ্রুত কিভাবে ছড়িয়ে পড়লো তা এখনো স্পষ্ট নয়। হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল কিনা, বৈদ্যুতিক সংযোগে কোনো ত্রুটি ছিল কিনা এবং নিরাপত্তা বিধি মানা হয়েছিল কিনা সবকিছুই তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি হোটেলের সিসিটিভি ফুটেজ, বৈদ্যুতিক সংযোগ এবং অগ্নি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হতে পারে বলে জানা গিয়েছে। ভোরের এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে তারাপীঠে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে পশ্চিমবঙ্গে চালু হলো আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যোজনা। এদিন নেতাজি ইন্ডোরে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই দুই প্রকল্পের উদ্বোধন করা হয়। শুভেন্দু জানান, এতদিন স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় অনেক রোগের চিকিৎসা হতো না, কিন্তু আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আওতায় হাঁটু ও হিপ প্রতিস্থাপন সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন রোগীরা। এছাড়াও তিনি জানান, মোট 1,43,00,000 পরিবার আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। যারা এই প্রকল্পের সুবিধা পাবেন না এমন 80 লক্ষ পরিবার পাবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সুবিধা। মুখ্যমন্ত্রী জানান, বিগত সরকারের আমলে রাজ্যের মোট 1500টি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাওয়া যেত, কিন্তু রবিবার চালু হওয়া দুটি প্রকল্প আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমার সুবিধা রাজ্যের 1240টি বেসরকারি ও 627টি সরকারি হাসপাতাল থেকে পাওয়া যাবে। শুধু রাজ্যের হাসপাতালেই নয়, দেশব্যাপী 38,604টি হাসপাতালের সুবিধা মিলবে। বিগত সরকারের আমলে 1 বছরের জন্য সিএমসি ভেলোরের স্বাস্থ্যসাথী কার্ড চালু করা হয়েছিল, কিন্তু এই প্রকল্প মূলত রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সুবিধা দেশের সর্বত্র পাওয়া যাবে। এদিনের অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশন পরিচালিত বেসরকারি হাসপাতাল সহ বিভিন্ন নার্সিংহোম কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। তাদের বক্তব্য বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তিনি এদিন জানান, বিগত সরকারের আমলে স্বাস্থ্যসাথী প্রকল্পে 1700টি রোগের চিকিৎসা দেওয়া হতো। আয়ুষ্মান ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আওতায় তা বাড়িয়ে 1950টি করা হয়েছে। এর মধ্যে রয়েছে হাঁটু হিপ প্রতিস্থাপনের সুবিধাও। রবিবার 100টি অমৃত ফার্মেসি ও 467টি প্রধানমন্ত্রী জন ঔষধি চালুর এগ্রিমেন্টও হয়েছে। আজকের এই দিনকে আয়ুষ্মান দিবস হিসেবে বেছে নেওয়ার কারণও জানান শুভেন্দু। তিনি জানান, আজ দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ডে, 10,000 হিন্দুকে খুন করা হয়েছিল। আগের সরকার এই দিনে খেলা হবে দিবস পালন করতেন, আমরা আয়ুষ্মান দিবস হিসেবে পালন করব। তিনি আরও বলেন, আসুন সবাই মিলে আয়ুষ্মান মন্দির তৈরি করে পশ্চিমবঙ্গের মানুষকে ভালো রাখি। কলকাতার ত্রাতা গোপাল মুখোপাধ্যায়কে অন্তর থেকে প্রণাম নিবেদন করে আয়ুষ্মান দিবসের সফলতা প্রার্থনা করলাম। দুষ্কৃতীদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় আক্রান্ত পুলিশ রাস্তা আটকে দুষ্কৃতীদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলে বলে অভিযোগ। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে ধরপাকড় চলে। ঘটনায় থমথমে এলাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ডাকাতির ঘটনার তদন্তে অন্ডাল থানার পুলিশ পাণ্ডবেশ্বরের নবগ্রাম এলাকায় অভিযান চালায়। গতকাল শনিবার রাতে পাণ্ডবেশ্বর থানার পুলিশ ওই গ্রামে গিয়েছিল। অভিযুক্ত 4 জনকে পাকড়াও করে থানায় নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযোগ, সে সময় বেশ কিছু মানুষ পুলিশের গাড়ি ঘিরে ধরে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, পুলিশের গাড়ি ঘিরে ধরে শুরু হয় বিক্ষোভ ও ধস্তাধস্তি। পুলিশের উপর হামলা চালানো হয়, পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে কয়েকজন পুলিশ কর্মী জখম হন, যদিও গাড়ি থেকে দুষ্কৃতীদের ছিনিয়ে নিয়ে যেতে পারেনি ওই হামলাকারীরা। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ওই এলাকায় যায়। হামলাকারীরা পালিয়ে গেলে দুষ্কৃতীদের থানায় নিয়ে আসা হয়। রবিবার ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী অভিযানে যায়। বাড়ি বাড়ি চলে খানা তল্লাশি। ডিসিপি ইস্টের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় অভিযান চালায়। পুলিশের উপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার ডক্টর প্রণব কুমার বলেন, একটি ডাকাতির ঘটনার তদন্ত করছিল পুলিশ। সেই তদন্তের ভিত্তিতেই এলাকা থেকে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের নিয়ে আসার সময় এলাকার মানুষ পুলিশের গাড়ি আটকায়, পরে পুলিশের গাড়ির উপর হামলা চালানো হয়। ঘটনায় 2 জন পুলিশ কর্মী অল্প বিস্তর আহত হয়েছেন। এরপর রবিবার পুলিশ ফের অভিযানে নামে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। জনসেবামূলক প্রচুর কাজ করার পরেও বারবার অপবাদ দেওয়া হয়েছে। জীবনের শেষ কয়েকদিন হয়রানি এবং মানসিক চাপের সম্মুখীন হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের আকস্মাৎ এবং রহস্য মৃত্যুর প্রতিক্রিয়ায় এমন দাবি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 5 বারের বিধায়ক আশিস এবার বিধানসভা ভোটে পরাজিত হওয়ার পরে কালীঘাট তৃণমূলের সঙ্গে দূরত্ব রচনা করেছিলেন। সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচিতে তাকে দেখা যায়নি। রবিবার সাত সকালে বীরভূমের রামপুরহাটের বাড়ি লাগোয়া অফিস থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। একটি চিঠিও মেলে। আত্মহত্যা না খুন তা নিয়ে তদন্তের দাবি করেছে কালীঘাট তৃণমূল নেতা বিধায়ক কুণাল ঘোষ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী করেন আশিসকে নিয়ে বিজেপির অপপ্রচারকে। খানিক একই সুরে শোনা যায় কালীঘাট তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গলাতেও। দুপুরে একই অভিযোগ করে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন তৃণমূল নেত্রী মমতাও। দীর্ঘ বার্তায় প্রথমেই তিনি লেখেন, আশিস বন্দ্যোপাধ্যায় প্রয়াণে অত্যন্ত বিচলিত। তিনি তার জীবনের অধিকাংশ সময় নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা এবং সমাজসেবামূলক কাজে কাটিয়েছেন। রামপুরহাট তথা বীরভূমের মানুষের কাছে তার নম্র স্বভাব ও ঘনিষ্ঠ সম্পর্ক সর্বজন বিদিত। তারপরেই মমতা লিখলেন, এই শোককে আরো বেদনাদায়ক করে তুলেছে তার শেষ দিনগুলিতে সহ্য করা প্রচন্ড মানসিক এবং আবেগজনিত চাপ। 5 বারের বিধায়ক, প্রাক্তন ডেপুটি স্পিকার এবং চেয়ারম্যান হিসেবে আশিস দা রামপুরহাটের উন্নয়নে নিজেকে উৎসর্গ করেছিলেন। জনগণের জন্য বহু গুরুত্বপূর্ণ কাজ হাতে নিয়েছিলেন। এত কাজ করা সত্ত্বেও তাকে বারবার অপবাদ দেওয়া হয়েছে, মিথ্যে অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এবং অবিরাম চাপের মুখে ফেলা হয়েছে। মমতার অভিযোগ, জনসেবামূলক কাজের রেকর্ড থাকার পরেও মানসিক চাপের সম্মুখীন হয়েছিলেন। রাজনৈতিক বৈরিতার মূল্য দিতে হলো প্রবীণ রাজনীতিককে। আশিসের পরিবার, প্রিয়জন, প্রাক্তন ছাত্র এবং অনুরাগীদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। অন্যদিকে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আশিসের ব্যক্তিগত ভাবমূর্তি নিয়ে কেউ কখনো প্রশ্ন তোলেননি। রামপুরহাটে আশিসের রাজনৈতিক সতীর্থদের কাজ নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ মেলেনি। পাশাপাশি আশিস কালীঘাট তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি করার কারণে তাকে ব্ল্যাকমেইল করা হয়েছিল কিনা তদন্ত সাপেক্ষ। সেজন্য প্রয়াত আশিসের ফোন পরীক্ষা করবেন তদন্তকারীরা। আশিসকে শেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রী উপস্থিত হয়েছেন রামপুরহাটে। কালীঘাট তৃণমূলের পক্ষে রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান আশিসকে। কান্নায় ভেঙে পড়তে দেখা যায় বীরভূমের সাংসদ শতাব্দী রায়কে। বিহারে মন্দিরের মধ্যেই পদপিষ্ট হয়ে মৃত্যু হলো অন্তত 7 জন পুণ্যার্থীর। জখম হয়েছেন বেশ কয়েকজন। শ্রাবণ মাসের সোমবারে বিহারে লক্ষ্মীসরাইয়ে অশোকধাম শিব মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন পুণ্যার্থীরা। সকাল 7:45 নাগাদ সেখানেই ঘটল এই দুর্ঘটনা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মন্দির চত্বরে একটি বিদ্যুতের তার পড়ে রয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। বিদ্যুৎপৃষ্ট হওয়ার আশঙ্কায় হুড়োহুড়ি শুরু করে দেন পুণ্যার্থীরা। অত্যধিক ভিড়ের মধ্যেই একে অপরকে টপকে গিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা। শুরু হয় ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি। ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় 7 জনের। যখন পুণ্যার্থীদের ইতিমধ্যেই লক্ষ্মীসরাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে। এই ঘটনায় ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা এখনো জানায়নি লক্ষ্মীসরাই জেলা প্রশাসন। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
লক্ষ্মীসরাইয়ের জেলা শাসক শৈলেন্দ্র কুমার সংবাদ সংস্থা ANI কে জানিয়েছে সকাল 6:30 থেকে 7:45-র মধ্যে পরপর দুটি ট্রেন পুণ্যার্থীদের নিয়ে মন্দিরের নিকটবর্তী স্টেশনে পৌঁছয়। তাই মন্দির চত্বরে ভিড় আরও বেড়ে যায়। তার কথায় 7 জনের মৃত্যুর খবর পেয়েছি। বলা হচ্ছে বিদ্যুতের একটি খুঁটি পড়ে যাওয়ায় মন্দিরের ভিতরে কয়েকজন বিদ্যুৎপৃষ্ট হন আর তার জেরেই এই পদপিষ্ট হওয়ার ঘটনা। তবে সবকিছু খতিয়ে দেখার পরেই আমরা আপনাদের আসল কারণ জানাতে পারবো। জেলা শাসক কেউ জানিয়েছেন যে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা হয়েছিল, কিন্তু হুড়োহুড়িতে একদিকে ব্যারিকেড ভেঙে যায়। একে অপরের গায়ে পড়ে যান পুণ্যার্থীরা। বেশ কয়েকজনকে তড়িঘড়ি উদ্ধার করা গেলেও ভিড়ের চাপে সবাইকে বের করে আনা সম্ভব হয়নি। লক্ষ্মীসরাইয়ের অশোকধাম মন্দির ইন্দ্র দমনেশ্বরের মন্দির নামেও পরিচিত। জেলার অন্যতম বিখ্যাত শিব মন্দির ইন্দ্র দমনেশ্বরের মন্দির ছাড়াও সেখানে রয়েছে পার্বতী, নন্দী এবং দুর্গার মন্দির। প্রতি বছরই এই মন্দিরে ভক্তদের ভিড় থাকে, তবে শ্রাবণ মাসে বিশেষত সোমবারে এবং শিবরাত্রির দিন ভিড় আরও বাড়ে। গত মার্চ মাসে বিহারের নালন্দায় শীতলা মাতা মন্দিরে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে 8 জনের মৃত্যু হয়েছিল, আহত হন 12 জন। সেই ঘটনার পর পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটল বিহারের আর এক মন্দিরে। দিল্লির একটি রাজনৈতিক আন্দোলনে যোগ দেওয়া এবং পরবর্তীতে স্থানীয় স্কুলের বেহাল দশা নিয়ে সোচ্চার হওয়ার জেরে বাঁকুড়ার এন্দাসে বর্বরচিত হামলার ঘটনা ঘটল। ককরোচ জনতা পার্টির সঙ্গে যুক্ত থাকা আন্দোলনকারী শেখ আব্দুল হাফিজের বাড়িতে হামলা চালিয়ে তার বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে। রবিবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী এই বিষয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ধৃত বা অভিযুক্তরা কোনো নির্দিষ্ট দলের নয়, প্রত্যেকে দুষ্কৃতী এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত 19শে জুলাই দিল্লির একটি কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন বাঁকুড়ার ইন্দাস থানার করিসুন্ডা গ্রামের বাসিন্দা শেখ আব্দুল হাফিজ। সেখানে গত 20শে জুলাই রাজীব চকে তাকে আটক করা হয় এবং পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের মুখোমুখি হতে হয় তাকে। পরবর্তীতে গত 27শে জুলাই তিনি বাড়ি ফিরে আসেন। অভিযোগ, বাড়ি ফেরার পর থেকেই তাকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল। সম্প্রতি গত বৃহস্পতিবার করিসুন্ডা প্রাথমিক বিদ্যালয়ের অব্যবস্থা নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন হাফিজ এবং স্কুলের বেহাল দশার ভিডিও তুলে ধরেন। এরপরই গত বৃহস্পতিবার রাতে তার বাড়িতে হামলা চালানো হয়। হাফিজকে মারধর করা ছাড়াও তার ফোন কেড়ে নিয়ে ছবি ডিলিট করে দেওয়া হয় বলে অভিযোগ। ছেলেকে বাঁচাতে গিয়ে তার বাবা শেখ মোহাম্মদ মাফিকও আক্রান্ত হন। এরপর গত 14ই আগস্ট রাতে মারধরের জেরে মাফিকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে ইন্দাস হাসপাতালে ও পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে রবিবার বর্ধমান মেডিকেল কলেজে গিয়ে জখম হাফিজের সঙ্গে দেখা করেন সিজেপির নেতৃত্ব দেদীপ্য গঙ্গোপাধ্যায়। তিনি ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান। অন্যদিকে এই ঘটনায় বিজেপির যোগ থাকার অভিযোগ উঠলেও রবিবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী তা এক কথায় খারিজ করে দেন। তিনি সাফ জানান, পরিবারের যাদের বিরুদ্ধে এফআইআর করেছে তাদের মধ্যে 3 জন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে, বাকিদেরও ধরা হবে। এরা কেউ কোনো রাজনৈতিক দলের নয়, সবাই দুষ্কৃতী। রাজ্যের আইনের শাসন চলছে, আইন অনুযায়ী করা ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এই ঘটনায় বিজেপির ভূমিকা নিয়ে দলের নেত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, কোনো দুর্নীতি এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত থাকলে পুলিশ তাদের রাজনৈতিক পরিচয়ের খাতিরে ছাড়বে না এবং নিশ্চিতভাবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি। সপ্তাহের শুরুতেই তার প্রভাব পড়তে চলেছে দক্ষিণবঙ্গে। সোমবার থেকে আরও বাড়তে পারে বৃষ্টির দাপট। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পরিস্থিতির কথা মাথায় রেখে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি ঘনীভূত হয়ে রবিবার সকালে নিম্নচাপে পরিণত হয়েছে। সোমবারের মধ্যে সেটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। তার উপর উত্তর পশ্চিম দিকে এগিয়ে এর প্রভাব পড়বে উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলবর্তী এলাকায়। সোমবার বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কয়েকটি এলাকায় অত্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় জারি কমলা সতর্কতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে। নিম্নচাপের প্রভাবে উত্তাল হতে পারে উত্তর বঙ্গোপসাগর। ঘন্টায় 85 থেকে 55 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ অন্যান্য জেলায় হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার। উত্তর
উত্তরবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। সোমবার কলকাতায় কয়েক দফায় বৃষ্টি হতে পারে। মঙ্গলবারের পর পরিস্থিতি কিছুটা উন্নত হওয়ার সম্ভাবনা। এই ছিল আজকের দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর ও বড় আপডেট। আগামীতে আরো নতুন খবর, এক্সক্লুসিভ তথ্য এবং বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সঙ্গে থাকুন কলকাতা সংবাদের। ধন্যবাদ।